সিন্ডিকেট হয়েছে, যেটা ভুক্তভোগী মানুষ দলিল করতে গেলে বা এগুলো করতে গেলে তার সেখানে ভুক্তভোগী হতে হচ্ছে। তো এই কিছু কমপ্লেন আমার কাছে আগের থেকে আছে। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে বিগত দিনে সেই জায়গাগুলোতে কি হয়েছে না হয়েছে আমি পিছনের রেকর্ড আর এখানে আমি আনতে চাই না। আগামীতে আমার একটা ফুল একটা ফোকাস ওখানে থাকবে, কারণ মানুষ যেন কোনো কষ্ট না পায়, কারো যেন কোনো ভুক্তভোগী না হতে হয়, এই বিষয়টা আপনি আমাকে ইনশিওর করুন। আর যদি আপনার এটা নিয়ে কোনো কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। একটু সংক্ষেপে একটু স্যার আপনাকে বলি, সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক থাকে স্যার। দলিল লেখকের সাথে সহকারী দলিল লেখক থাকে, যারা স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারকারী মানুষ। তো এখানে একটা দলিলের পিছনে মানে স্টেপ বাই স্টেপ অনেক মানুষ জড়িত থাকে স্যার। তো এখানে একটা বিশাল একটা জনগোষ্ঠী জড়িত। তো আপনি যদি স্যার একটু মানে আমার অফিসে আমার আপনার দাওয়াত থাকলো স্যার, যদি কোনোভাবে আপনি নিজে এসে মানে শুধু একা আমার পক্ষে আপনি মানে খোঁজ নিয়ে দেখবেন যে আমি মানুষকে হয়রানি করছি, কিন্তু এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানুষ কিভাবে আসতেছে এটা স্যার আমার একার পক্ষে স্যার চেক করা সম্ভব না স্যার। এবং এই সাব রেজিস্ট্রি অফিসের প্রত্যেক শুধু এই উপজেলা না, প্রত্যেক উপজেলায় স্যার এই সংক্রান্ত অভিযোগ আছে। এবং এখন যদি এখন আপনার পক্ষে একলা সম্ভব না, ঠিক আছে, কিন্তু আপনি তো এখন চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের টিউনো মহোদয় আছে, ওসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন। তো আপনি যদি চান যে এই জায়গাটাতে ঠিক করা দরকার, কারণ এখানে একটা দলিল লিখতে গেলে সরকারি ফি আছে এখানে কোনো? কত টাকা সরকারি ফি? আচ্ছা, তো সেইখানে দেখা যায় যে জোরপূর্বক ভাবে এখান থেকে কিন্তু বিগ একটা ভালো একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এটা একটা গেল। তারপরে মনে করেন এই ধাপে 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 টাকা দিতে দিতে মানে একটা গরিব মানুষের অবস্থা, ওখানে একটা জমি, এজন্য মানে এটা কি নাম করবে এই মানুষ আর চাই না যে ওখানে গেলেই টাকা ছাড়া কোনো কথাই নেই। মানে সমস্যা দুইটা আছে স্যার। মানে একটা আমি আপনাকে একটু সহজে একটু ব্যাখ্যা দিই স্যার। একটা সাবকবলা দলিল যদি আপনি ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রি করতে হয়, সেক্ষেত্রে দলিল মূল্যের 7.5% টাকা দিতে হয়। অনেক মানুষ মনে করে যে এই টাকাটা মনে হয় দিতে হচ্ছে, কারণ দলিল লেখকের কাছে তারা টাকা দেয়। অনেকে পে অর্ডার নিতে পারে না, দলিল লেখক পুরো টাকাটা নিয়ে নিল। এখন অনেক মানুষের ধারণা হইলো পুরো টাকাটাই মনে হয় আমার দলিল রেজিস্ট্রি করতে লাগে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিন্তু 7.5% টাকা স্যার সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে চলে যাচ্ছে। উপশহরের দলিলগুলোতে আরো বেশি খরচ হয়। এবার দলিলে শুধুমাত্র খরচ কম আছে স্যার, এবার ঘোষণা দিচ্ছে। আমি আসার পরে স্যার আমি আপনাদের ফ্যামিলির লোকজনকেও আমি সার্ভিস দিচ্ছি স্যার। আমার কাছ পর্যন্ত যদি স্যার কোনো মানে বিষয় না আসে, আমার কাছে আসলে যেটা হয় আমি যদি রিজেক্ট করতে না পারি আমি অন্যজনকে জানাইতে পারি, কিন্তু যদি আমার কাছে কোনো বিষয় না আসে আমি নিজে স্বতঃপ্রণোদিত ভাবে কোনো বিষয়ে ঘাটতে গিয়ে মানে আরো মানে মেসাকার সৃষ্টি করে মানে সার্ভিসটাই যদি আমি একটা হুমকির মুখে ফেলতে চাই না স্যার, এটা আমার কাজ না। এই কথার মধ্যে আমি কোনো একটা বিষয়ে সার্ভিসটা ব্যবহার হয় জায়গাটা কিন্তু এই জায়গা যেটা বলছে যে আমি কোনো একটা বিষয় পাঠিয়ে পর্যন্ত দিতে গেছি পুরো সিস্টেমটা ব্যবহার হয় যত এক মাস যদি কোনো উপজেলায় দলিল লেখা বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষকে কিন্তু স্যার কন্ট্রোল করা সম্ভব না। মানুষ কিন্তু এটা কিন্তু হাসপাতালের মতন একটা সার্ভিস। এবং আপনাকে আমি বলে রাখি, ইতিপূর্বে এই রিসেন্টলি কেউ আসেনি, গত 2বার 2টা গ্রুপের লোক আসছিল অফিসে, আসতে আমাকে বলছে যে এরকম বেশি টাকা নেওয়া হয়। আমি তাদেরকে বলছি যে ওনারা বলতেছে যে এটা করি ফিক্সড করে দেওয়া যায় কিনা। আমি বললাম যে আমি সরকারি অফিসার হিসাবে আমি কারো টাকা ফিক্সড করে দেওয়ার দায়িত্ব আমার না, কে কত টাকা মজুরি নিবে এটা ফিক্সড করে দিতে পারবো না। তো এটা আপনারা করেন, আমার সহযোগিতা যদি লাগে আমি সেটা বাস্তবায়ন করবো, কিন্তু আমি তো স্যার এই দলিল লেখকের ফিস ঠিক করে দেবো না স্যার, এটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো যথাযথ ভাবে যদি কাগজপত্র আমার নিকট সাবমিট করে এবং সেটা আমি রেজিস্ট্রি করে দেবো স্যার, এটাই আমার কাজ। তো আমি এটা করতেছি কিনা স্যার, আমার কাছে এই দলিলটা পড়ে থাকতেছে কিনা, বা আমার কাছে মানুষ হয়রানি হচ্ছে কিনা,
এইটা হলে এই বিষয়টা স্যার আমি দেখতে পারি, কিন্তু কোন একটা বিষয়ে আমি শতপ্রণোদিত ভাবে গিয়ে ঢুকে এই যে একটা ব্যাখ্যা আছে, এটা যেমন বললাম স্যার 7.5% টাকা, অনেকে মনে করতেছে পুরো টাকাটাই দলিল হক নিচ্ছে, সাব রেজিস্টার দিচ্ছে। মধ্যস্থ ভোগী যারা, তারা অনেক পর্যায়ের লোক যুক্ত থাকে, একদম গ্রামের মাতবর থাকে, সেখান থেকে গ্রামের আমিন থাকে, সেখান থেকে সহকারী দলিল লেখক থাকে, স্যার বিভিন্ন ভায়া হয়ে দলিলটা আমার পর্যায়ে পর্যন্ত চলে আসে স্যার। প্রত্যেকটা ভায়া হয়ে প্রত্যেকটা পর্যায়ে যদি মানুষ কে কিভাবে টাকা নিচ্ছে স্যার, এবং আমার চাকরির বয়স হলো 10 বছর, আমি প্রথম দিকে খুব শতপ্রণোদিত ভাবে এইসব করতে গেছিলাম স্যার। কে কত টাকা দিচ্ছেন, আমি বিব্রতকর সিচুয়েশন করছি, বা পাবলিকের সাথে দলিল লেখকের সেই সম্পর্ক আছে, আমার সামনে বলছেন না টাকা দেয়নি, আমি বিব্রত, আমি বেজ্জতি হয়েছি, দলিল লেখকের কাছে আমার বেজ্জতি হয়েছে স্যার। আমি 10 বছর এই ডিপার্টমেন্টে আছি স্যার, আমি এসব করে প্রথম করে দেখছি, এখন স্যার আমি এসব করি না। আমার কাছে যদি ডিউ প্রসেসে কাগজ আসে আমি করে দিই, আমার কাছে কোনো কাজ পেন্ডিং থাকে না। আমি স্যার ওই যেদিন আপনার হয়তো একজন প্রতিনিধি একজন আসছিল আমার কাছে, যদি আপনার পরিচয় ব্যবহার করেনি, সে বেশি টাকা নেয় এইসব একটা, দুই একজন সাংবাদিক সহ আমার কাছে, আমি বললাম আপনারা সেটেল করেন, আপনারা স্থানীয় মানুষ, আপনারা সেটেল করেন, এখানে আমি সরাসরি যেটা জড়িত হতে পারবো না, মানে কে কত টাকা দিবে। কারণ এই যে যারা দলিল লেখক বা সহকারী দলিল লেখক, যারা স্থানীয় মাধ্যম, এরা সব শিবচর মানুষ, তো এটা আমি এটার মধ্যে আমি ঢুকতে পারবো না। আমি ইনশিওর করতে পারি যে আমার কাছে সঠিকভাবে কাগজপত্র নিয়ে আসছে, সার্ভিস পায় নাই, সেটা আমি এনশিওর করতে পারি স্যার। আমি এই জিনিসটা দেখছি স্যার। আপনাকে একটু আমি সেটা হচ্ছে, মনে করেন যে একটা দলিল লিখতে আমার ইউনিয়ন পর্যায়ে আমার 10% জমি আমি সমস্যা অফিসারের কাছে বিক্রি করবো। এখন যেটা বললেন যে এই 10% জমি বিক্রি করতে সরকার কত টাকা নিচ্ছে, এই জিনিসটা যদি আপনি এখানে যারা আছে, এখানে তো যারা আছে সবাই তো শিক্ষিত, এরা কেউই জানে না, কেউই জানে না যে এই আপনার 10% জমি বিক্রি করতে সরকারকে আপনার কত টাকা দিতে হচ্ছে। যে সরকারকে আপনি সাপোজ সরকারকে 65,000 টাকা নিচ্ছে, এখন যদি তার কাছ থেকে 1 লক্ষ টাকা চায়, তার মানে 65,000 মাইনাস 1 লাখ, বাকি টাকাটা হচ্ছে ব্রাইব, বা আপনি যেটা বলেন যেটাই বলেন, এখন মধ্যস্বত্বভোগী যেটাই বলেন। এখন আপনাকে তো আগে জানতে হবে যে আমার এই 10% জমি বিক্রি করতে আমার এত টাকা সরকারি দিবে, এটাই কিন্তু জানে না। এখন এখানে যারা আছে আপনি তাদেরকে বলেন, কেউ বলতে পারবে না। এখন এই জিনিসটা আপনি যদি দৃশ্যমান কোন জায়গায় পাবলিক, আমার অফিসে স্যার সম্পূর্ণ পূর্ণাঙ্গ চার্ট আছে, আপনি স্যার আপনারও দাও স্যার, আপনি একদিন আসেন, আপনি দেখেন যে আমরা মানে সম্পূর্ণ মানে ফিসের তালিকা, এটা স্যার সিটিজেন চার্টারই আছে স্যার। সিটিজেন চার্টার না, আমি বলতেছি আপনি একটু মানুষের উপযোগী করে, মানুষ যারা সাধারণ মানুষ যারা বুঝতে পারে, অফিস ক্যাম্পাসে স্যার টাঙানো আছে স্যার, মানে মানুষ যেন সহজে বুঝতে পারে, এটা আরো হয়তো আমি জানি না বুঝতে পারি না। আমি স্যার আরেকটু বুঝিয়ে বলি স্যার, এটা হলো জমি রেজিস্ট্রি মূল্য নির্ভর করে হলো এক এক মৌজার, আমাদের একটা মৌজা তালিকা আছে স্যার, ওই মূল্যের উপরে 7.5%, ওই হেওয়াবি লস হইলে ওই মূল্যের উপর প্রত্যেকটা আলাদা করে কিভাবে দিব স্যার। আমার কাছে আমার মৌজা অ্যাভেলেবেল আছে, আমার কাছে পাবলিক যদি নিতে চায়, যে কেউ নিতে চায় আমি দিতে পারবো স্যার। আমি যেমন ধরেন আমি আপনাদের একটা দলিল একটা আমি বলছি না কালকেই করে দিবেন, করতে পারেন কিনা, আমি জাস্ট আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি। ক্যালকুলেটরটাই আপনি বাইরে বলবেন যেটা বরাদ্দ করতে গিয়ে পাবো, নানান বিষয় থাকতে সরকারের ফি কত টাকা এখানে হিসাব করুন, এরকম একটা আপনি দিন। আমার যারা সার্ভিস গ্রহীতা শতকরা 99% হইল ওই অ্যাপস ব্যবহার করার মতো মানুষ না, নিজে নিজে ওই 0.1 ব্যবহার করতে পারে, তার ওই তথ্য নিয়ে আমার কাছে সরাসরি চলে আসে। কিন্তু মানুষ যারা ওই অ্যাপস ব্যবহার করতে পারে না, তারা ওই আলটিমেটলি দলিল লেখক, সরকারি দলিল লেখক
স্থানীয় যারা জমি মাপে বা যে গ্রামের যারা মাপবে তাদের উপর নির্ভর করে স্যার। এটাই হলো স্যার মানে রিয়েল গ্রাউন্ড স্যার। করে দেওয়া যায়, হয়তো একটা ল্যাপটপ একটা সেট করে দেওয়া যায়, একটা ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করে দেওয়া যায়, কিন্তু সেবা গ্রহীতা স্যার, সেবা গ্রহীতা তো ডিপেন্ডেন্ট অন ওই শ্রেণীর মানুষের উপরে, যারা তাদের ওই ওরা করে দিচ্ছে, যারা ওই মধ্যস্থতা করে দিচ্ছে। তো আমি স্যার ওই জায়গায় স্যার হাত দিতে পারতেছি, এটাই হচ্ছে সমস্যা স্যার। শেষ হলে আমরা স্যার, পরবর্তী আমার একটু ব্যক্তি বিটার এক্সপিরিয়েন্স এখানে শুরু হয়। এই যে আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় যা বলছেন এটা চরম বাস্তবতা। উনি যদি কোনোভাবে কোনো একটা দলিলে একটার জায়গায় গ্রামারের বাইরে দুইটা প্রশ্ন করে বাইরে ওনার বিরুদ্ধে অনাস্থা দিয়া এই মানববন্ধন শুরু করে দিলে, ওনার চারিত্রিক দুর্বলতা নিয়ে আসবে, তখন ওনার পোস্টিং নিয়ে চাকরি নেটা নেই, নিজের নিরাপত্তার কারণে ওদিকে তাকায় না। উনি তাকায় যে খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির ধরন, ফিস, সরকারি ওই চালানটা ঠিক আছে কিনা, পে অর্ডারটা সই দেওয়া। ওই যে দরজার বাইরে যা হচ্ছে এগুলিতে উনি অ্যাটেনশন দিলে ওনার বিপদ। উনি বহিরাগত লোক, আর সব লোকগুলি শিবচরে। আপনি যদি স্যার বেটার সার্ভিসটা এখানে এনশিওর করতে চান, এই যে আপনার যে মোরা লাড়িয়ালা একটা বাহিনী যদি ওখানে দিয়া এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে, এই দলিল ডিড রাইটার তার দালাল বিরাট এটা আবহমান কাল, কারণ নগদ টাকার ব্যাপার তো, এটা জমতে জমতে এমন মোটা হয়েছে চর্বি, আপনি এখানে একটা হার্ড ড্রাইভ দিতে যদি সাধারণ মানুষের সেবাটা নিশ্চিত করতে হবে। আমি একাধিক মামলা তদন্ত করছি এই সংক্রান্তে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। এবং ওই যে কথাটা বলছে যে রেট 7.5%, 6%, একটা হলো সরকারি তালিকা, আর ওদের কাছে থাকে আবার আরেকটা তালিকা যেখানে বয়মূল্য লেখা আছে 45,000 টাকা, ওরা এটা 95,000 টাকা লিখে আর একটা তালিকা ওই শো করে। এইভাবে নানান তরিকা এখানে হয়রানি, এগুলি বলে এই টেবিলে বলে ডিফাইন করা হবে না। এজন্য যদি আপনি এই সেবাটার সাথে মানুষ একেবারে প্রান্তিক মানুষ জড়িত, যদি মৌলিক সমস্যা এটা যদি একটু শিওর করেন স্যার, আপনার এই উপস্থিতি, আপনার নব আগমন মানুষের হারে হারে উপলব্ধি করবে। যদি এই জায়গাটা যেহেতু আপনি জটিলভাবে আমাদের অনুরোধ থাকবে, শুধু ওনার অফিসের বাইরে যে চক্রটা আছে, ওনার টেবিলে ওনার যে এজলাস, এই এজলাসের বাইরের এই চক্রটা যদি আপনি একটু নজরে নিয়ে আসতে পারেন, একেবারে সাধারণ মানুষ আপনার উপস্থিতি টের পাবে। স্যার আমি লাস্ট যেহেতু এই বিষয়টা আলোচনা আসছে, লাস্ট একটা কথা বলি স্যার, যেহেতু ওনারা স্টেক হোল্ডার স্যার, ওসি সাহেব বলছে হার্ডলাইনের কথা, আইন দিয়ে অনেক কিছু ঠিক করা যায় না, মানে তাদেরকে নিয়ে বসে আপনার যেহেতু আপনি শিবচরের প্রতিনিধি আর তারা শিবচরের মানুষ, এবং বিভিন্ন সেক্টরের সব লোকই দেখবেন যে আপনার কোনো না কোনো ভাবে অনুগত, আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদেরকে পছন্দ করে, আপনাদের সাথে যোগাযোগ আছে, আপনারা একটা কথা বললে তারা মানবে। তাদেরও অনেক অসুবিধা আছে স্যার। তাদেরকে নিয়ে যখন আপনি বলবেন, দেখবেন যে তারা সপ্তাহে একটা দলিল লেখে, যদি সে 5-7 হাজার টাকা না ইনকাম করে, তাহলে সংসার চলবে কিভাবে স্যার? এখন ওই দলিলটা নিয়ে আসছে আরেকজন সহকারী দলিল লেখক, সে যদি 2-4-5 হাজার টাকা একটা দলিল ইনকাম না করে, তাহলে সে চলবে কিভাবে? এইভাবে যে লেয়ার আউটটা হয়ে আসতেছে স্যার, আপনি যদি তাদেরকে নিয়ে বসেন, তার দেখবেন তাদেরও অনেক কষ্ট আছে। তারাও হয়তো কিছু সংখ্যক দলিল লেখক খুব ভালো অবস্থায় আছে, বেশিরভাগই কিন্তু স্যার ওই দিন আনতে দিন চলে যায়, এরকম অবস্থা। আমার কথা হলো হার্ডলাইনে যাওয়ার আগে একবার তাদের সাথে স্টেক হোল্ডার যেহেতু স্যার, একবার তাদের সাথে স্যার ভালোভাবে বসে তাদেরকে যদি মোটিভেট করে, তাদের দিকটাও যদি এনশিওর করে একটা ব্যবস্থা করে দেন স্যার, তাহলে যেটা হবে যে এটা একটা সাস্টেইনেবল একটা সমাধান হবে। আপনি একটা কাজ করেন, ঈদের পরে, আপনি ঈদের পরপরই একটা ওদেরকে নিয়ে, আমাদের এমপি স্যারকে নিয়ে আমরা একটা, আমার এখানেই আমার সম্মেলন কক্ষে আপনি একটা মিটিং দেন, একটা সিটিং দেন। কতজন আপনার দলিল লেখক কতজন আছে? দলিল লেখক তো স্যার অফিসিয়ালি 25 জন, কিন্তু দলিল লেখকের সাথে জড়িত অনেক মানুষ। মানে আমরা তাহলে সিটিং ওই 25 জনই থাকবে। তাহলে আপনি একটা সিটিং এর ব্যবস্থা করেন, এমপি স্যারের কাছে টাইম নিয়ে আমরা ঈদের পরেই আপনি একটা সিটিং দিয়ে তারপরে আমরা আগে আর ওদেরকে কিভাবে কি মানে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে মানে জনগণের রাস্তা ফিরে আনতে এবং তাদেরকে সিটিকে ভাঙার জন্য কি কি আপনার আপনি যদি না পারেন আমাদেরকে বলেন, আমরা সহযোগিতা করি। আপনি বসে আমি তো বললাম স্যার, তাদের দিকটাও বিবেচনা করে তাদেরকেও একটা সমাধান দিয়ে একটা সাস্টেইনেবল সমাধান করে দিলে পাবলিকও উপকৃত হবে, তারাও উপকৃত হবে। আচ্ছা, আমার মনে হয় আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় আর অনেকক্ষণ আমরা মিটিং করেছি। আর যদি কারো কিছু বলার না থাকে, শুধুমাত্র বলার জন্য আর বলার নাই, দরকার নেই। আপনার যদি কারো কিছু বলার না থাকে, আমার মনে হয় একটু প্রাণী সম্পদের একটু আমি শুনতে চাই। প্রাণী সম্পদের হচ্ছে আমরা আমরা আপনাকে কালকেও বলেছিলাম, এই বিষয়টা যদি একটু বলেন
এটা আমরা কিভাবে করতে পারি তারপর আমরা শেষ করে দিতে পারি। কারণ বর্তমানে পবিত্র রমজান মাস চলছে। আমাদের একটা নির্দেশনা আছে সুলভ মূল্যে ডিম দুধ মাংস বিক্রয়। আমাদের জেলায় শুরু হয়েছে, ঢাকায় শুরু হয়েছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে সেক্টরে আমাদের সেক্টরে সমস্যা হলো এখানে সেক্টরে সমস্যা হলো এখানে আমাদের আমি গতকাল বাজার ভিজিট করেছি। আমাদের বর্তমান ডিমের প্রাইস হচ্ছে ওখানে পাইকারি প্রাইস হচ্ছে 7 টাকা 95 পয়সা, ওরা কিনছে, বিক্রি করছে 8 টাকা 8.5 টাকা পার পিস। প্রোডাকশন কস্ট হচ্ছে বর্তমানে আমার খামারে খুব লস হয়েছে, ফিডের দাম কমে নাই, ডিমের দাম দ্রুত কমে গেছে। এই ক্ষেত্রে আমি তো এখানে সুলভ মূল্যে বিক্রি করবো, ওর যে ওই যে মূল্যে সে বাজারে এখন বিক্রি করছে ওতেও কিন্তু খামারে আমার লস। এইভাবে যদি 2টা মাস চলে আমার খামার সব খামারগুলো বন্ধ হয়ে যাবে। এখন এর চেয়ে আমি কম রেটে কিভাবে বিক্রি করবো? এবং আমাকে যদি বিক্রি করতে হয়, যেমন আমি পরশুদিন ছাড়ছিলেন 20 ফেব্রুয়ারি রাতে আমার এখানে যদি ডিম আনতে হয়, আনতে হবে আমার রাজবাড়ি থেকে বা পাবনা থেকে, এখানে খামার কম, সেখান থেকে যদি আনতে আমার ট্রাক ভাড়া দিতে হবে। এই প্রক্রিয়াটা ম্যানেজ করার জন্য আমাদের তো আসলে সেলিং উইক আমাদের নেই। তারপরে আমাদের জন্য বলতে সেখান থেকে জনবল দিতে পারি। এই প্রক্রিয়াটা ম্যানেজ করাটা খুব একটা জটিল প্রক্রিয়া। আর গরুর মাংস বিক্রি করার বিষয়ে আপনি বলছেন যদি কোনো